হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সামনে আমি আবারও চলে আসলাম সেল কেমিস্ট্রির সেকেন্ড লেকচার নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা যেটা দেখেছিলাম সেটা যদি আমি একটু রিক্যাপ করে আসি তাহলে হচ্ছে দেখব আমরা পলিস্যাকারাইড পড়েছিলাম। পলিস্যাকারাইডের বিভিন্ন টাইপস পড়েছিলাম, স্ট্রাকচারালি কীভাবে কয় ভাগে ভাগ করা হয়, খাবার সঞ্চয় করার উপরে ভিত্তি করে কয় ভাগে ভাগ করা হয়, এবং তারপরে আমরা পড়েছিলাম স্টার্চ এবং সেলুলোজের বর্ণনা এবং তাদের মধ্যে পার্থক্য। আজকে আমরা শুরু করব গ্লাইকোজেন থেকে। তোমাদের যদি একটু মনে থাকে গ্লাইকোজেন কি সেটা আমরা পড়ে এসেছিলাম যে সঞ্চিত খাদ্য হিসেবে গ্লাইকোজেন অ্যানিম্যাল বডিতে থাকে। এটি মূলত একটি পলিস্যাকারাইড যেটা আমাদের বডিতে বা অ্যানিম্যাল বডিতে সঞ্চিত খাবার হিসেবে কাজ করে। এছাড়াও খুবই ব্যতিক্রম আছে উদ্ভিদের ক্ষেত্রে সায়ানোব্যাকটেরিয়া অর্থাৎ নীলাভ সবুজ শৈবাল এবং কিছু ইস্টের সঞ্চিত খাবার হিসেবেও গ্লাইকোজেন কাজ করে। গ্লাইকোজেনের মূল গাঠনিক উপাদানটা এখানে আমি গ্লাইকোজেনের একটা স্ট্রাকচার দিয়েছি। এটা হচ্ছে গিয়ে এর আণবিক গঠন, মানে একেবারেই স্ট্রাকচারটা মলিকুলার স্ট্রাকচার, আর এটা হচ্ছে গিয়ে তা বাহ্যিকভাবে দেখতে কীরকম হয়, মানে পুরো জিনিসটাকে যখন আমি বাহ্যিকভাবে দেখবো, মানে খালি চোখে অবশ্যই দেখা যাবে না, সবগুলো একসাথে মিলে যে স্ট্রাকচারটা হয় সেই শেপটা এখানে দেওয়া আছে। নর্মালি গ্লাইকোজেন হচ্ছে গিয়ে গ্লুকোজ অণু নিয়ে গঠিত হয়, সেটা আমরা অলরেডি খুব সুন্দর পড়ে আসছি, অ্যাপ্লেন বলেছিলাম এর আগের লেকচারে। অনেকগুলো গ্লুকোজ অণু বিভিন্নভাবে সংযুক্ত হয়ে বিভিন্ন রকমের পলিস্যাকারাইড গঠন করে। তার মধ্যে একটা হচ্ছে গ্লাইকোজেন। এখানে সাধারণত আলফা ডি গ্লুকোজ অণুটা থাকে এবং এদের মধ্যে বিভিন্ন শিকল 1,6 বন্ডে শিকল হয়ে শিকল শেপটা হয়, গ্লাইকোজেনটা গঠিত হয়। অর্থাৎ একটা গ্লুকোজ অণু আলফা ডি গ্লুকোজ অণু 1,4 বন্ডে নিজেদের সাথে যুক্ত হয় এবং একটা শিকল আরেকটা শিকলের সাথে 1,6 বন্ডে যুক্ত হয়। এটা হচ্ছে গিয়ে গ্লাইকোজেনের স্ট্রাকচার। আর এখানে এক একটা শাখায় সাধারণত 10 থেকে 20টি গ্লুকোজ অণু থাকে। আর এটা গ্লুকোজ দিয়ে তৈরি। এটা কীভাবে বুঝবো? এটা সিম্পলি এটা যখন যদি আমরা হাইড্রোলাইসিস করতে পারি তাহলে এখান থেকে শুধুমাত্র আলফা ডি গ্লুকোজ অণুই পাওয়া যাবে, আর কোনো কিছুই পাওয়া যাবে না। তাহলে বলা যায় যে শুধুমাত্র আলফা ডি গ্লুকোজ অণু দিয়েই এই গ্লাইকোজেনটা গঠিত হয়েছে। ফরাসি শরীরতত্ত্ববিদ ক্লড 1857 খ্রিস্টাব্দে গ্লাইকোজেন প্রতিষ্ঠা করেন। এটা তোমাদের বই লেখা আছে, আমি এখানে লেখার দরকার মনে করিনি। এবারে আমরা আসি গ্লাইকোজেনের ধর্মতে। গ্লাইকোজেনের বেশ কিছু ধর্ম আছে। একটা হচ্ছে গ্লাইকোজেন পানিতে আংশিক দ্রবণীয়। এটি সাদা পাউডার জাতীয় জৈব রাসায়নিক পদার্থ। আয়োডিন দ্রবণ প্রয়োগে লালচে বেগুনি বর্ণ ধারণ করে, যেটা আমরা অলরেডি পড়ে এসেছি। এটা স্টার্চের মধ্যেও একটা কালার আসে, সেলুলোজে একটা কোনো কালার আসে না, গ্লাইকোজেনে একটা কালার আসতেছে। সো এই জিনিসটা সবাই একটু মনে রাখতে হবে যে স্টার্চে কোন কালারটা দিচ্ছে, সেলুলোজে কোনো কালার দিচ্ছে কি দিচ্ছে না, গ্লাইকোজেনে কোন কালারটা দিচ্ছে। ঠান্ডা পানি দিয়ে এটি কলয়েড সাসপেনশন তৈরি করে। কলয়েড সাসপেনশনটা হচ্ছে খুব সিম্পলি যদি এক্সাম্পল দিয়ে বুঝতে চাই, দুধ যেরকম দুধ হচ্ছে একটা কলয়েডাল পদার্থ, অর্থাৎ এখানে সব ধরনের পদার্থ সমানভাবে আছে, মানে সব ধরনের উপাদান সমানভাবে আছে এবং এটা যেই আকারটা নিয়ে থাকে সেটাকে বলা হয় কলয়েডাল পদার্থ। সাবানের ফেনা এটাকে কলয়েডাল বলা হয়। সো ঠান্ডা পানিতে গ্লাইকোজেনটা কলয়েড সাসপেনশন তৈরি করে থাকে। তাপ দিলে এর লাল বর্ণটা চলে যায়, ঠান্ডা অবস্থায় কালো বর্ণ ফিরে আসে। এগুলো খুবই জেনারেল প্রপার্টিজ, এখানে আসলে বোঝানোর কিছু নেই, কারণ প্রত্যেকটাই হচ্ছে গিয়ে ল্যাব এক্সামের যে রেজাল্ট সেটা লেখা আছে। সো এখানে কোনোটা যদি তোমাদের দেখতে হয় আইদার ল্যাবে করে দেখতে হবে অথবা তোমরা চাইলে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারো গ্লাইকোজেনের বিভিন্ন প্রপার্টিজের এক্সপেরিমেন্টস থাকার কথা ইউটিউবে। আংশিক আদ্র বিশ্লেষিত হয়ে ম্যালটোজ আর পূর্ণ আদ্র বিশ্লেষিত হয়ে আলফা ডি গ্লুকোজ অণু প্রদান করে। গ্লাইকোজেন গ্লাইকোলাইসিস প্রক্রিয়া আদ্র বিশ্লেষিত হয়ে গ্লুকোজ অণু সৃষ্টি করে। এটা আমরা যখন উদ্ভিদের সালোকসংশ্লেষণ করব তখন আমরা দেখব। যকৃতের গ্লাইকোজেন গ্লুকোজে পরিণত হয়ে গ্লাইকোলাইসিস এটা আমরা যখন শ্বসন করব তখন দেখব। রক্তে প্রবাহিত হয় এবং রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা নিয়ন্ত্রণ করে। দ্যাটস দ্য রিজন গ্লাইকোজেন আমাদের সঞ্চিত খাবার হিসেবে কাজ করে। অর্থাৎ যখন আমাদের নর্মাল খাবার আমরা খাই না, সারাদিন তো আর আমরা খেতে থাকি না, যে টাইমটাতে খেতে থাকি না সেই টাইমটাতে এই যে গ্লাইকোজেনটা বা যখন আমার শরীরে স্টারভেশনে থাকে তখন হচ্ছে গিয়ে গ্লাইকোজেনটা ভেঙে গ্লুকোজে পরিণত হয়ে আমার বডিতে শক্তিটা সাপ্লাই দেয় এবং রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ রাখে।
গ্লাইকোজেনের অল্প কিছু ব্যবহার এখানে দেওয়া আছে। একটা হচ্ছে পেশিতে সঞ্চিত গ্লাইকোজেন, পেশির কাজে শক্তি যোগায়, যেটা মাত্রই বললাম। যকৃতের গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে পরিণত হয়, এটি রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা নিয়ন্ত্রণ করে। আর কাজ হচ্ছে সঞ্চিত খাবার হিসেবে কাজ করে। সো জেনারেল প্রপার্টিজ এবং এটার ইউজেস পুরোটাই ছোটো প্রশ্নের জন্য ইম্পর্ট্যান্ট, অবজেক্টিভের জন্য ইম্পর্ট্যান্ট। এই ছিল মোটামুটিভাবে গ্লাইকোজেনের একটা খুবই জেনারেল এবং শর্ট একটা আউটলাইন। সো এতক্ষণ ধরে, অর্থাৎ আমাদের একেবারে শুরুতে এই চ্যাপ্টারটা যখন শুরু হয় তখন তোমাদের সাথে আমাদের লাইভে ক্লাস হয়েছিল, কনফারেন্স ক্লাসে। সো তখন থেকে এখন পর্যন্ত অর্থাৎ আমরা যে এত কিছু পড়ে আসলাম, মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, এই সব কিছুই হচ্ছে গিয়ে মলিকুলার স্ট্রাকচারের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশনটা। এছাড়াও আরও কয়েকভাবে কার্বোহাইড্রেটকে ক্লাসিফাই করা যায়। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে অন দ্য বেসিস অফ রিডাকশন ক্যাপাবিলিটি বা বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে পলিস্যাকারাইডকে কয় ভাগে ভাগ করা যায়। সাধারণত বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রিডিউসিং সুগার বা বিজারক শর্করা, একটা হচ্ছে নন রিডিউসিং সুগার বা অবিজারক শর্করা। এখানে আমরা প্রথমেই দেখতেছি রিডিউসিং সুগারটা। রিডিউসিং সুগার কী জিনিস, একেবারেই যদি ছবি এখানে আমি একটা ছবি দিয়েছি, আমি লেখাগুলো কিছু দিইনি, সব কিছুই তোমাদের বইয়ে আছে। যেসব কার্বোহাইড্রেটে কমপক্ষে একটি কিটোন অথবা অ্যালডোজ, অর্থাৎ এই যে সিও কিটোন অথবা অ্যালডোজমূলক থাকবে এবং মুক্ত অ্যালডোজমূলক থাকবে, যেটা বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ যেটা ক্ষারীয় আয়নকে বিজয়িত করতে পারবে, তাদেরকে আমরা বলতেছি রিডিউসিং সুগার। অর্থাৎ আমার যেই কার্বোহাইড্রেট অণুগুলোতে একটা মুক্ত অ্যালডোজ অথবা কিটোন অণু থাকবে, যেখানে ইজিলি অন্য কোনো বিজারক এসে এখানে ব্রেক করে এটার সাথে একটা বিক্রিয়া ঘটাতে পারবে। এটা তোমাদেরকে আমি বুঝিয়েছিলাম এই বিক্রিয়াটা, যে এই মূলকগুলোর কী কাজ সেগুলো তোমরা যদি একটু মনে করো বা প্রিভিয়াস লেকচারগুলো একটু দেখো তাহলেই বুঝতে পারবে। এই জন্য আমি এখানে ডিটেলস বলতেছি না কীভাবে কী করে। তো সিম্পলি এই মূলকগুলো যেটার মধ্যে থাকবে, যেই পলিস্যাকারাইডে থাকবে, সেটাকে আমরা বলতেছি রিডিউসিং সুগার। এখানে এক্সাম্পল আছে ডি গ্লুকোজ, ডি ম্যানোজ এবং ডি ফ্রুক্টোজ। এখানে একটা সংক্ষেপে একটা লাইন লেখা আছে ইংলিশে, রিডিউসিং সুগারস হ্যাভ আ ফ্রি অ্যালডিহাইড অর কিটোন ফাংশনাল গ্রুপ, যেটা আমি বাংলায় বললাম। সো এই হচ্ছে আমাদের রিডিউসিং সুগার। তারপরে আসতেছে নন রিডিউসিং সুগার। আমরা যদি যে সিম্পলি একটা ডিফারেন্সিয়েট করি, রিডিউসিংয়ে কী ছিল, নন রিডিউসিংয়ে কী থাকতে পারে। রিডিউসিংয়ে যেটা ছিল যে মুক্ত অ্যালডোজ অথবা কিটোন একটা মূলক, আর নন রিডিউসিংয়ে সেটা থাকবে না। সিম্পলি সেটা থাকবে না, যেখানে কোনো মুক্ত বা অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকবে না এবং কোনো ক্ষারীয় আয়নকে বিজয়িত করতে পারবে না, সেটাকে আমরা নন রিডিউসিং সুগার বলতেছি। যেমন সুক্রোজ, ল্যাকটোজ, মাল্টোজ। এখানে যেটা হয়, দুটো রিডিউসিং সুগার একসাথে এসে একটা বন্ড তৈরি করে ফেলে। সবসময় যে দুটো রিডিউসিং সুগার আসতে হবে কোনো কথা নেই, মানে সিম্পলি এখানে একটা ব্রিজ তৈরি হয়। কিটোন এবং অ্যালডোজ যে মূলকটা, তাদের মধ্যে একটা ব্রিজ তৈরি হয়, সেখান থেকে একটা কার্বন এবং একটা হাইড্রোজেন চলে যায় এবং অক্সিজেনের একটা ব্রিজ তৈরি হয়। এই ব্রিজের কারণে এদের যে বিজারণ ক্ষমতাটা সেটা হারায় যায়, এটা অন্য আরেকটা পলিস্যাকারাইডের রূপ নেয়। সো এটাকে আমরা বলতেছি নন রিডিউসিং সুগার, কার্বোহাইড্রেটের রূপ নেয়। প্রাথমিক অবস্থায় এদের আদৌ বিশ্লেষণ প্রয়োজন হয়, এর পূর্ণ যৌগকে এরা বিজয়িত করতে পারে। এটা তোমাদের বইয়ে একটা লাইন লেখা আছে। সো মেইনলি নন রিডিউসিং সুগারটা হচ্ছে কি, আমরা যদি কম্পেয়ার করি, এই গ্রুপটা থাকবে না, এই গ্রুপটা থাকবে। এবং একটা মজার বিষয় দেখায়, সেটা হচ্ছে গিয়ে রিডিউসিং সুগারগুলো তোমরা যদি একটু খেয়াল করে দেখো, সবগুলো কিন্তু হচ্ছে গিয়ে মনোস্যাকারাইড, অর্থাৎ একটা কার্বোহাইড্রেট অণু। এবং নন রিডিউসিং সুগারগুলো মানে পলিস্যাকারাইড, মানে ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড বা পলিস্যাকারাইড যেটাই হোক, মানে মনোস্যাকারাইড অ্যাটলিস্ট না, কারণ দুটো মনোস্যাকারাইড একসাথে মিলে তাদের মাঝখানের সিএইচ চলে গিয়ে অক্সিজেন ব্রিজটা তৈরি হয়ে তারা নন রিডিউসিং হয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের বিজারণ ক্ষমতাটা চলে যাচ্ছে। এ হচ্ছে বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ, রিডিউসিং এবং নন রিডিউসিং সুগার। এছাড়াও আরও দুইটা পয়েন্ট তোমাদের বইয়ে আছে, দুটো আর কি ব্যতিক্রম। একটা হচ্ছে গিয়ে হেমিসেলুলোজ এবং একটা হচ্ছে গিয়ে কাইটিন। হেমিসেলুলোজ হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীরে হেমিসেলুলোজ বা পেকটিন পদার্থ ব্যতীত অন্য সেলুলোজ এবং পেকটিন বাদে আর যেটা পাওয়া যায় সেটাকে হেমিসেলুলোজ বলে। সিম্পলি এটা একটা স্ট্রাকচারাল কার্বোহাইড্রেট, যেটা হচ্ছে গিয়ে স্ট্রাকচার দেয়। এটাকে কয়েকটা ফর্ম আছে, এখানে দুইটা ফর্ম হেমিসেলুলোজ গ্রুপটাকে বলা হয়। হেমিসেলুলোজের কয়েকটা ফর্ম আছে, একটা হচ্ছে গিয়ে গ্লুকান, একটা হচ্ছে গিয়ে জাইলাইন।
আরও কয়েকটা ফর্ম থাকতে পারে, এখানে জাস্ট দুটো এক্সাম্পল তোমাদের বলে আছে সেটাই দিলাম। অর্থাৎ হেমিসেলুলোজ হচ্ছে আমরা আমাদের গাছে কার্বোহাইড্রেট, অনেক রকমের কার্বোহাইড্রেট পাওয়া যায়, তার ভেতর কোষ প্রাচীরে থাকা সেলুলোজ এবং পেকটিন ছাড়া আর যে কার্বোহাইড্রেটটা পাওয়া যায়, অর্থাৎ স্ট্রাকচারাল আরেকটা যে কার্বোহাইড্রেট পাওয়া যায় সেটাকে আমরা হেমিসেলুলোজ বলছি। তারপর আসতেছে কাইটিন, এটা খুবই পরিচিত, সবাই এটা দেখছো। কাইটিনটা কি? তেলাপোকার উপরে যে চকচকা লেয়ারটা থাকে, বা চিংড়ি বা কাঁকড়া যেটা বলি, এই যে তাদের শেলে যে চকচকা লেয়ারটা, সেটা হচ্ছে গিয়ে কাইটিন। এটি একটি নাইট্রোজেন বিশিষ্ট পলিস্যাকারাইড। আমরা যদি এটার স্ট্রাকচারটা দেখি, এখানে একটু খেয়াল করলে দেখবো এই যে এখানে একটা নাইট্রোজেন আছে, অর্থাৎ এটা একটি নাইট্রোজেন বিশিষ্ট পলিস্যাকারাইড, এবং এটা মেনলি হচ্ছে গিয়ে ছত্রাকের কোষ প্রাচীরে কিংবা কাঁকড়া, লবস্টার ইত্যাদির বহিঃকঙ্কালে বা এক্সোস্কেলেটনে এই কাইটিনটা থাকে। এটা সিম্পলি তোমাদেরকে দুইটা চেনানো হয়েছে, এদের বিস্তারিত কিছুই তোমাদের বই লেখানে, সেজন্য আমি দিয়ে নিই। নেক্সট যে টপিকটা আসতেছে সেটা হচ্ছে গিয়ে কার্বোহাইড্রেট ডেরাইভেটিভস, বা ডেরাইভেটিভস হচ্ছে গিয়ে কার্বোহাইড্রেট থেকে উদ্ভূত যৌগসমূহ, মানে কার্বোহাইড্রেট থেকে উদ্ভূত কিছু যৌগ আছে যেগুলো হচ্ছে বিভিন্ন রকমের কাজে লাগে। সেরকম এখানে দুটো এক্সাম্পল দিয়েছি। মেইনলি ডেরিভেটিভস মানে যেহেতু উদ্ভূত, অর্থাৎ কার্বোহাইড্রেটের সাথে অন্য কিছু একটা যুক্ত হয়ে বা অন্য কিছু একটা যুক্ত হয়ে বাইরের কোনো একটা গ্রুপ, মানে কার্বোহাইড্রেটের মেনলি কি থাকে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। সো বাইরের কোনো একটা গ্রুপ যুক্ত হয়ে নতুন ধরনের একটা কার্বোহাইড্রেট তৈরি হয়, যেটাকে আমরা কার্বোহাইড্রেট ডেরিভেটিভস বলতেছি। যেমন এখানে একটা এক্সাম্পল আছে ডি ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট বা FBP, যেটাকে সুগার ফসফেটও বলা হয়, যেটা হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া ঘটে থাকে। অর্থাৎ এখানে এটা জাস্ট আমি এই ছবিতে যেহেতু দেওয়া আছে সেজন্য এখানে হচ্ছে গিয়ে DHAP এবং G3P এই দুটো মিলে হচ্ছে গিয়ে একটা রিয়াকশনের মাধ্যমে এই জিনিসটা তৈরি করে, যেখানে কার্বোহাইড্রেটের সাথে একটা ফসফেট গ্রুপ আছে, অর্থাৎ কার্বোহাইড্রেটের সাথে অন্য একটা গ্রুপ যুক্ত হয়েছে, এই জন্য এটাকে আমরা বলতেছি কার্বোহাইড্রেট ডেরাইভেটিভস। এছাড়া আরও কিছু এক্সাম্পল তোমাদের বলা আছে, গ্লুকোজামিন, গ্লাইলাক্টোজামিন এক্সেট্রা। এখানে আমি গ্লুকোজামাইনটা দিয়েছি। গ্লুকোজামাইনে এখানে হচ্ছে গিয়ে একটা নাইট্রোজেন বা অ্যামাইন গ্রুপ আছে, এবং এইটা মেইনলি হচ্ছে গিয়ে কাজে লাগে কাইটিন তৈরির সময়। জাস্ট দেখে যায় কাইটিনে এখানে একটা নাইট্রোজেন আছে, তো এই নাইট্রোজেনটাই আসে হচ্ছে গিয়ে গ্লুকোজামিন থেকে, গ্লুকোজামিনের পলিমারটাই কাইটিন তৈরি করে। সো এই হচ্ছে গিয়ে সংক্ষেপে কার্বোহাইড্রেট ডেরাইভেটিভস, অর্থাৎ জেনারেল কার্বোহাইড্রেট যেটা, যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের স্ট্রাকচারটার বাহিরে যখন বাহিরের কোনো একটা অন্য একটা গ্রুপ যুক্ত হবে এবং নতুন একটা যৌগ গঠন করবে, সেটাকে আমরা বলতেছি কার্বোহাইড্রেট ডেরাইভেটিভস। হ্যাঁ, অবভিয়াসলি এটা কার্বোহাইড্রেটই, বাট কার্বোহাইড্রেটের একটা রূপ, মানে কার্বোহাইড্রেট থেকে উদ্ভূত যৌগ। দুটো এক্সাম্পল তোমাদের বই আরও কিছু এক্সাম্পল আছে, আমি দুটো স্ট্রাকচার দিয়ে বোঝালাম। তো এই মোটামুটি আমাদের কার্বোহাইড্রেটের যেই কোর কথাবার্তা, অর্থাৎ কয় রকমের হয়ে থাকে, প্রত্যেক রকমের বিস্তারিত সব কিছু বর্ণনা শেষ হলো। এবারে কিছু জেনারেল কথাবার্তা, জীবদেহে শর্করা বা কার্বোহাইড্রেটের ভূমিকা। এখানে মোটামুটি সবগুলো পয়েন্টই ডিসকাশন করা হয়ে গিয়েছে। আমি জাস্ট একটা চেক আপ দিয়ে যাচ্ছি যে কোনো ইম্পর্টেন্ট কিছু আছে কিনা, যেটা তোমাদেরকে বুঝাইতে হবে। সো একেবারে প্রথম যেটা লেখা আছে যে কার্বোহাইড্রেট আমাদের শক্তির প্রধান অংশ হচ্ছে শর্করা, সেটা আমরা সবাই অলরেডি পড়ে আসছি। সঞ্চিত খাবার হিসেবে থাকে, গাঠনিক উপাদান হিসেবে থাকে, কোষ প্রাচীরে থাকে, বিপাকে সাহায্য করে, প্রোটিনে দেহ প্রস্তুত করে, অর্থাৎ আমাদের দেহ মেরামতের কাজে লাগে। ডিএনএ অপরিহার্য উপাদান, সেটাও আমরা পড়েছি। প্রাণীদেহে হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট বা পিচ্ছিল পদার্থ হিসেবে ভূমিকা পালন করে। এটা কি জিনিস? সিম্পলি আমরা যে কোনোই নাড়াচ্ছি কিংবা আমাদের হাতের আঙুলগুলো একটা জয়েন্টকে যে মুভ করছে, আমাদের কোনোইটা কি জিনিস? আমাদের হাতের উপরের অংশ এবং নিচের অংশের মাঝখানে যে সংযোগ স্থলটা, অর্থাৎ আমার হিউম্যারাস আর হচ্ছে গিয়ে তার নিচের যে হাঁটিটা, আমি নামটা ভুলে গেছি, সরি। সো এই দুটো হাড়ির মধ্যে যেই সংযোগটা, অর্থাৎ আমাদের কোনোই যেটা, সেখানে একটা সকেট থাকে, অর্থাৎ আমাদের তোমরা যখন করবো, আমি জানি না ইন্টারে আছে কিনা, বল এবং কোটোর সকেট সম্ভবত আছে তোমাদের জুলজিতে। তো এই যে জয়েন্টগুলো, এই জয়েন্টগুলো যে আমরা মুভ করাইতে পারতেছি, লাইক ঘোরাইতে পারতেছি, এই জায়গাগুলোতে এক ধরনের লুব্রিকেন্ট থাকে। লুব্রিকেন্ট যদি না থাকতো তাহলে কিন্তু ঘর্ষণে আস্তে আস্তে আমাদের হাড় ক্ষয় হয়ে যেত। সো বয়স্কদের যাদের হাড় ক্ষয় হয়ে যায়,
তাদের হচ্ছে গিয়ে এই লুব্রিকেন্টটা শেষ হয়ে যায় বা কমে যায় বা সামহাও কমে যায় বা শেষ হয়ে যায়, শেষ তো হয় না, কমে যায়, যে কারণে ঘর্ষণের কারণে হাড়টা ক্ষয় হয়ে যায়। নর্মালি এই জিনিসটা যেন ক্ষয় না হয়, মানে ঘর্ষণের কারণে যেন এই যে নাড়াচাড়া করতেছি আমরা, জয়েন্টগুলো নাড়াচ্ছি, যেন কোনো সমস্যা না হয়, সেই জন্য এখানে একটা লুব্রিকেন্ট থাকে। এই লুব্রিকেন্টটাতে হচ্ছে গিয়ে কার্বোহাইড্রেটটা এই লুব্রিকেন্টের একটা উপাদান। এছাড়াও এখানে বেশ কিছু যৌগের নাম লেখা আছে, এটিপি, জিটিপি, এডিপি, জিডিপি, এগুলো সব কিছু আমরা সালোকসংশ্লেষণ এবং শ্বসনের সময় পড়ব। এগুলো গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। মানুষের 3টি মৌলিক চাহিদার অনেক কিছুই পাওয়া যায়, সেলুলোজ জাতীয় শর্করা খাদ্য দৃঢ়তা এবং সুরক্ষা প্রদান করে। খুবই জেনারেল কথাবার্তা আছে। এ হচ্ছে মোটামুটিভাবে জীবদেহের শর্করা বা কার্বোহাইড্রেটের ভূমিকা। ওকে, সো এর মাধ্যমে আমাদের টোটাল কার্বোহাইড্রেটটা শেষ হলো, অর্থাৎ কার্বোহাইড্রেট রিলেটেড যা যা লেখা ছিল তোমাদের বইয়ে সবগুলোই শেষ হলো। তার উপরে এই পলিস্যাকারাইডের উপরে কিছু কোশ্চেন আমি রেডি করেছি। পলিস্যাকারাইড বলতে কী বুঝো? প্রাণীদেহে সঞ্চিত খাদ্য সম্পর্কে লিখো। স্টার্চ ও সেলুলোজের তফাৎ কি? রিডিউসিং এবং নন রিডিউসিং সুগার বলতে কী বুঝো? উদাহরণসহ ব্যাখ্যা করো। জীবদেহের জন্য শর্করা গুরুত্বপূর্ণ কেন? এই কয়টা কোশ্চেনে মোটামুটিভাবে সবগুলো ইম্পর্টেন্ট টপিক কভার হয়ে গেছে। এবারে নেক্সট যে টপিকটা আমাদের আসতেছে সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, যেটা হচ্ছে প্রোটিনের মূল উপাদান, যেটা অলরেডি অনেকগুলো চ্যাপ্টারে নানাভাবে আমরা পড়ে আসছি। সো একেবারে প্রথমে যদি আসি, অ্যামাইনো অ্যাসিডটা কী জিনিস? অ্যামাইনো অ্যাসিড হচ্ছে একটা অর্গানিক মলিকিউল বা জৈব অণু, যেটা প্রোটিনের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। নোবেল পুরস্কার বিজয়ী দুজন বিজ্ঞানী এই অণুর গাঠনিক মানে অ্যামাইনো অ্যাসিডটার গাঠনিক যে স্ট্রাকচার সেটা হচ্ছে গিয়ে আবিষ্কার করেন। এবং এখানে যেটা থাকে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের বাহিরে একটা অ্যামাইনো গ্রুপ থাকে NH2 এবং একটা COOH গ্রুপ, অর্থাৎ অ্যাসিড, যেহেতু এটার নাম অ্যামাইনো অ্যাসিড, সো এখানে অ্যামাইনো অর্থাৎ নাইট্রোজেনের একটা পার্ট থাকবে, অ্যাসিডের একটা পার্ট থাকবে। সো অ্যামাইনো পার্টটাই হচ্ছে কি NH2 বা অ্যামাইন গ্রুপ যেটাকে বলি, আর অ্যাসিড পার্টটা হচ্ছে কি COOH বা কার্বক্সিল গ্রুপ যেটাকে বলি। আর এর বাদে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে অ্যালকাইল গ্রুপ, যেটা হচ্ছে গিয়ে R দিয়ে প্রকাশ করা হয়। অলরেডি জৈব জগতে তোমাদের একটু পড়ে আসার কথা। এই সবগুলো মিলেই হচ্ছে গিয়ে অ্যামাইনো অ্যাসিডটা তৈরি করা হয়। এবং এই যে কার্বন ভদ্রলোক, এই নিয়ে হচ্ছে নাকি একজন কাইরাল কার্বন, কারণ এর চারপাশে 4টা জিনিস, এক পাশে হাইড্রোজেন, এক পাশে অ্যালকাইল গ্রুপ, এক পাশে অ্যামাইন গ্রুপ, এক পাশে কার্বক্সিল গ্রুপ। সো এই অ্যামাইনো অ্যাসিডগুলোই বিভিন্ন সংখ্যায়, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন দিকে, বিভিন্ন ঘূর্ণন দিক অনুসারে বিভিন্নভাবে যুক্ত হয়ে বিভিন্ন রকমের প্রোটিন তৈরি করে। এখানে কিছু অ্যামাইনো অ্যাসিডের নাম দেওয়া আছে, জাস্ট ফর এক্সাম্পল: অ্যালানিন, ভ্যালিন, লিউসিন। আচ্ছা হ্যাঁ, ক্লাসিফিকেশনটা সামনে আসবে। এখানে সিম্পলি কিছু অ্যামাইনো অ্যাসিডের নাম দেওয়া আছে। তোমাদের বইয়েও কিছু নাম আছে, সো যদি কারোর মন চায় দেখতে পারো, মন না চাইলে না দেখতে পারো, কোনো সমস্যা নেই। নামগুলো মনে থাকলে ভালো। অ্যালানিন, ভ্যালিন, লিউসিন। এখানে দেখো সবগুলোর নিচে শর্ট ফর্ম আছে, অর্থাৎ গ্লাইসিনকে GLY কিংবা G দ্বারা প্রকাশ করা হয়, আইসোলিউসিনকে ILE বা I দিয়ে প্রকাশ করা হয়, প্রোলিনকে প্রো বা P দিয়ে প্রকাশ করা হয়। সো এগুলো একই সাথে, যদি তোমাদের জাস্ট ইন্টারেস্টিং, এই জিনিসগুলো কাজে লাগে যখন জেনেটিক্সে যাবো। সো এখন তোমাদের এগুলো কাজ নেই। এবার আসতেছে অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য। মানবদেহের প্রায় সব অ্যামাইনো অ্যাসিডই আলফা অ্যামাইনো অ্যাসিড। আলফা অ্যামাইনো অ্যাসিড কেন বলতেছি, যে মাত্র বলে আসলাম কাইরাল কার্বন আছে, কাইরাল কার্বন ভদ্রলোকটার জন্য আলফা অ্যামাইনো অ্যাসিড বলতেছি। এরা পানিতে দ্রবণীয় কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়। এরা স্বাদহীন, মিষ্টি বা তিক্ত পদার্থ হয়, বর্ণহীন স্ফটিকাকার পদার্থ হয়। মৃদু অ্যাসিড বা ক্ষারে অ্যামাইনো অ্যাসিড লবণ সৃষ্টি করে। এরা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। বিশুদ্ধ প্রোটিনকে কোনো রাসায়নিক পদার্থ কিংবা এনজাইমের সাহায্যে সম্পূর্ণ হাইড্রোলাইসিস বা বিশ্লেষণ করলে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। এক বা একাধিক ধরনের অ্যাসিড পেপটাইড বন্ধনের মাধ্যমে সংযুক্ত প্রোটিন গঠন করে। অ্যাসিড ও ক্ষার বিশিষ্ট অ্যামাইনো অ্যাসিডের মূলকে জুইটার আয়ন বলা হয়। আচ্ছা, এই 7, 8, 9 এগুলো সামনে আমরা যখন পড়তে বুঝবো, তো এখানে আলাদা করে বোঝানোর কিছু নেই। প্রতিটি অ্যামাইনো অ্যাসিডে একটি কেন্দ্রীয় কার্বনকে ঘিরে বা কাইরাল কার্বনকে ঘিরে একটি অ্যামাইনো গ্রুপ থাকে, একটি কার্বক্সিল গ্রুপ থাকে, একটি হাইড্রোজেন থাকে এবং একটি R বা অ্যালকাইল গ্রুপ থাকে।
সো এবারে আসতেছে অ্যামাইনো অ্যাসিডের প্রকারভেদ। প্ল্যান্ট এবং অ্যানিম্যাল বডি মিলে মোটামুটি 28টার মতন অ্যামাইনো অ্যাসিড আছে। এগুলোকে মোটামুটিভাবে 3টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গিয়ে অ্যালিফ্যাটিক অ্যামাইনো অ্যাসিড, যেখানে এই আর গ্রুপটা হচ্ছে গিয়ে সিম্পল অ্যালকাইল গ্রুপ বা অ্যালিফ্যাটিক গ্রুপ থেকে আসে। এটা হচ্ছে গিয়ে এটাও জৈব জগতে পড়ে আসার কথা, সেখানে আমি এক্সট্রা করে বোঝাচ্ছি না অ্যালিফ্যাটিক গ্রুপ কি অ্যালকাইল গ্রুপ কি, জাস্ট সিম্পলি অ্যালকাইল বা অ্যালিফ্যাটিক, যেটা মানে শিকল ছাড়া যেই জিনিসটা বা কোনো ধরনের বেঞ্জিন চক্র নাই। সো ওই যে স্ট্রাকচারটা অর্থাৎ অ্যালিফ্যাটিক যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা যে অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত থাকে সেটাকে বলতেছি আমরা অ্যালিফ্যাটিক অ্যামাইনো অ্যাসিড। এক্সাম্পল আছে গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, প্রোলিন। তারপর আসতেছে অ্যারোমেটিক আর গ্রুপ। সিম্পলি অ্যালিফ্যাটিকটাতে শিকল ছাড়া অ্যারোমেটিকটাতে অ্যারোমেটিক যৌগ মানে অ্যারোমেটিক যে সাইকেলটা সেটা থাকবে, সেটাকে আমরা অ্যারোমেটিক আর গ্রুপ বলতেছি। ফেনাইলঅ্যালানিন, টাইরোসিন অ্যান্ড ট্রিপ্টোফ্যান। তারপর আসতেছে হেটেরোসাইক্লিক অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডে অ্যালিফ্যাটিক ও অ্যারোমেটিক বিপরীত ধর্ম পরিলক্ষিত হয়, অর্থাৎ যে সকল অ্যামাইনো অ্যাসিডে অ্যালিফ্যাটিক ও অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিডের বিপরীত ধর্ম পরিলক্ষিত হয় তাকে হেটেরোসাইক্লিক অ্যামাইনো অ্যাসিড বলে। অর্থাৎ এখানে কোনো অ্যারোমেটিক গ্রুপ অ্যারোমেটিক সাইকেলও থাকতেছে না, অ্যালিফ্যাটিক সাইকেলও থাকতেছে না, ডিফারেন্ট একটা স্ট্রাকচার চলে আসতেছে, সেটাকে আমরা হেটেরোসাইক্লিক বলতেছি। এটাও জৈব যৌগে তোমাদের পড়ার কথা, অ্যালিফ্যাটিক চক্র, অ্যারোমেটিক চক্র এবং হেটেরোসাইক্লিক যেই চক্র। এবং এটার এক্সাম্পল হচ্ছে হিস্টিডিন, ট্রিপ্টোফ্যান অ্যান্ড প্রোলিন। আচ্ছা, ট্রিপ্টোফ্যানটা হেটেরোসাইক্লিকে হবে, অ্যারোমেটিকে না, এটাই একটু ভুল হয়েছে। এটা অ্যাকচুয়ালি ঠিক ভুলও হয় নাই। অ্যারোমেটিক গ্রুপ কিন্তু এখানে আছে, এই যে এখানে একটা অ্যারোমেটিক গ্রুপ এবং হেটেরোসাইক্লিক গ্রুপও আছে। সো দুজনের মধ্যেই এই ভদ্রলোক পড়ে যাচ্ছে, জাস্ট এন এক্সেপশন। এই গেল মোটামুটিভাবে আমাদের প্রথম 3টা ভাগ, অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিক এবং হেটেরোসাইক্লিক অ্যামাইনো অ্যাসিড। তারপরেও আরও কয়েকটা ভাগে ভাগ করা যায়, মানে অ্যাসিড তো একই, মানে এদের ধর্মের উপর ভিত্তি করেও বিভিন্নভাবে ক্লাসিফাই করা যায়। একটা হচ্ছে পোলার এবং নন পোলার অ্যামাইনো অ্যাসিড। সো এখানে কয়েকটা ভাগ আছে। নন পোলার অ্যামাইনো অ্যাসিড 10টা, এখানে 10টা দেওয়া নাই, 6টা দেওয়া আছে। গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, লিওসিন, মেথায়োনিন, আইসোলিওসিন। পোলার আনচার্জড আছে 5টা, যেমন সেরিন আছে, থ্রিওনিন আছে, ক্রিস্টিন আছে। তারপর পোলার নেগেটিভ চার্জ আছে 2টা, লাইসিন, আর্জিনিন, হিস্টিডিন। আচ্ছা সরি, এটা হচ্ছে গিয়ে পোলার পজিটিভলি চার্জড, এখানে আছে নেগেটিভলি চার্জ, এটা হচ্ছে গিয়ে নন পোলার অ্যারোমেটিক আর গ্রুপ। সো এখানে মোটামুটিভাবে পোলার এবং নন পোলার অ্যামাইনো অ্যাসিডগুলো দেওয়া আছে। তোমাদের বইয়ে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোর সাথে এটা একটু কন্ট্রাডিক্টরি, এটা আমি আগে খেয়াল করি নাই, তোমরা বইটাই ফলো করবা, ছবিটা না। ওকে, সাধারণত এই যে বললাম যে 28টা অ্যামাইনো অ্যাসিড, এর ভিতরে 20টা অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন ধরনের প্রোটিন গঠনে অংশগ্রহণ করে, সেগুলোকে বলা হয় হচ্ছে গিয়ে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। এবং যারা প্রোটিন গঠনে অংশগ্রহণ করে না তাদেরকে বলা হয় নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। সেখানে নন প্রোটিনের কিছু এক্সাম্পল দেওয়া আছে, এখানে প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের একটা লিস্ট দেওয়া আছে। এরপরে আসতেছে এসেনশিয়াল এবং নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড হচ্ছে গিয়ে এরা দেহের ভেতরে সংশ্লেষিত হয় না। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বড়দের জন্য 8টা এবং বাচ্চাদের জন্য আরও এক্সট্রা 2টা, মোট 10টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। আর্জিনিন, হিস্টিডিন, আইসোলিওসিন, লিওসিন, লাইসিন, মেথায়োনিন, ফেনাইলঅ্যালানিন, থ্রিওনিন, ট্রিপ্টোফ্যান, ভ্যালিন। আর নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বাকি 10টা, বড়দের ক্ষেত্রে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড 12টা, বাচ্চাদের ক্ষেত্রে 10টা। এখানে লিস্টটা দেওয়া আছে। নন এসেনশিয়াল এবং এসেনশিয়ালের পার্থক্য হচ্ছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডটা আমাদের মাস্ট লাগবে, আদারওয়াইজ আমাদের ক্ষতি হবে। আর নন এসেনশিয়ালটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু এটার ডেফিসিয়েন্সি হলে ক্ষতি হবে না। আর এটা হচ্ছে কি দেহের অভ্যন্তরে সংশ্লেষিত হতে পারে। এরপর আসতেছে অ্যামাইনো অ্যাসিডের কাজ। প্রথম কাজটাই হচ্ছে প্রোটিন তৈরি করা, অর্থাৎ আমিষ সংশ্লেষণ করা, জীবদেহের গঠনে ভূমিকা রাখা। এটা অলরেডি
যখন আমরা কোষ পড়িয়েছিলাম তখন দেখেছিলাম যে অ্যামাইনো অ্যাসিড কোন কোন জায়গাতে কাজে লাগতেছে। কিছু ভিটামিন, এনজাইম, ইনডোর হরমোন, অ্যান্টিবডি সংশ্লেষণে সাহায্য করা, ইউরিয়া সংশ্লেষণে সাহায্য করা, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, দেহের পিএইচ নিয়ন্ত্রণে সহায়তা করা, চুল ও চোখের কোরাকয়েড স্তরে বিদ্যমান মেলানিন নিয়ন্ত্রণে সাহায্য করা। এই কয়টা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের কাজ। আমরা যদি শুরু থেকে আরেকবার একটু জাস্ট দেখে আসি, আমরা প্রথমে দেখলাম অ্যামাইনো অ্যাসিড কাকে বলে, তারপরে দেখলাম অ্যামাইনো অ্যাসিডের কিছু জেনারেল এক্সাম্পল, অ্যামাইনো অ্যাসিডের কিছু জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, টাইপস অফ অ্যামাইনো অ্যাসিড, অ্যালিফ্যাটিক, অ্যারোম্যাটিক অ্যান্ড হেটারোসাইক্লিক। দেন আমরা দেখলাম পোলার এবং নন পোলার অ্যামাইনো অ্যাসিড। দেন আমরা দেখলাম প্রোটিন অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। দেন আমরা দেখলাম এসেনশিয়াল, নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিডের কিছু কাজ। এবারে যেটা আসতেছে অ্যামাইনো অ্যাসিড, যেটার ভিত্তি অর্থাৎ যে অ্যামাইনো অ্যাসিড থেকে যেটা তৈরি হয় প্রোটিন। তোমাদের বইয়ে প্রোটিনের যেই সংজ্ঞাটা আছে সেটাই বেস্ট, এর জন্য এখানে আমি আলাদা করে কিছু লিখিনি, বইয়ের ছবিটাই দিয়ে দিয়েছি। ওকে, সো প্রথমে হচ্ছে কি প্রোটিন নামটা কোথা থেকে আসছে সেটা নিয়ে কিছু লাইন লেখা আছে, কে আবিষ্কার করেছে। দেন সংজ্ঞাটা আছে, প্রোটিন হলো অসংখ্য অ্যামাইনো অ্যাসিড সমন্বয়ে গঠিত বৃহদাকার যৌগিক জৈব অণু। অন্যভাবে বলা যায় প্রোটিন হলো উচ্চ আণবিক ওজন বিশিষ্ট বৃহৎ অণুর জৈব রাসায়নিক পদার্থ যা হাইড্রোলাইসিস প্রক্রিয়ায় অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন করে, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড পলিমারকে প্রোটিন বা আমিষ বলে। এই 3 লাইনের মধ্যে সবার শেষের লাইনটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, মানে আসল লাইন, অ্যামাইনো অ্যাসিডের পলিমারকে প্রোটিন বা আমিষ বলে। বাকি লাইনগুলো একটু বোঝায়। প্রোটিন হলো অসংখ্য অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত বৃহদাকার যৌগিক জৈব অণু। এখানে 4টা ক্যারেক্টার আসছে। অসংখ্য অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত, বৃহদাকার অর্থাৎ এটার মলিকুলার সাইজটা অনেক বড়, যৌগিক অবভিয়াসলি এটা খুবই কমপ্লেক্স, এবং জৈব অণু বায়োমলিকুলস। এটা হচ্ছে আমাদের ফার্স্ট সংজ্ঞা। দ্বিতীয় সংজ্ঞাটা অর্থাৎ আমরা যদি 4টা পয়েন্ট মনে রাখি এটা লিখতে পারবো যে অসংখ্য অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত হবে, বৃহদাকার হবে, যৌগিক হবে, জৈব অণু হবে। দেন আসতেছে প্রোটিন হলো উচ্চ আণবিক ওজন বিশিষ্ট, অর্থাৎ এই যে বৃহদাকার শব্দটাকে বিশ্লেষণ করলে এটা পাওয়া যাচ্ছে, উচ্চ আণবিক ওজন বিশিষ্ট বৃহৎ অণুর জৈব বৃহৎ অণু, অ্যামাইনো অ্যাসিড একটা বৃহৎ অণু, জৈব রাসায়নিক পদার্থ, জৈবিক অণু থেকে এটাকে একটু এক্সপ্লেন করলে জৈব রাসায়নিক পদার্থ যা হাইড্রোলাইসিস প্রক্রিয়ায় অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন করে। সো এই যে 3টা লাইনের ভিতরে যদি আমি তোমাদের জায়গায় থাকতাম সিম্পলি ফার্স্ট লাইনটা আর থার্ড লাইনটা সঙ্গে হিসেবে লিখে দিতাম, কারণ মাঝখানেটা হচ্ছে এই প্রথম লাইনটার এলাবোরেশন। তোমাদের যেটা মনে রাখতে সুবিধা তোমরা সেটা শিখবা এবং লিখে ফেলবা। যদি সামরিকভাবে বলতে চাই প্রোটিন কি, প্রোটিন হতেছে অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ, কথা শেষ। এবং এটার সাইজ অনেক বড়, যৌগিক অণু। একটি কোষের অভ্যন্তরে সারাক্ষণ স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার প্রোটিন তৈরি হয়। অ্যামাইনো অ্যাসিডের বহু অণু, কমপক্ষে 51টি, যেমন ইনসুলিন, পেপটাইড বন্ধন দ্বারা আবদ্ধ হয়ে একটি প্রোটিন অণু তৈরি করে। সো এবারে আসতেছে অ্যামাইনো অ্যাসিডের গঠনটা। আচ্ছা, তোমাদের বইয়ে এছাড়াও হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের বিস্তার নিয়ে কিছু লাইন লেখা আছে। জীবদেহের প্রায় সর্বত্র এটা বিদ্যমান। অ্যান্টিবডি, হরমোন, এনজাইম সব কিছুই প্রোটিনের, যেগুলো অলরেডি বলে আসছি, সেজন্য এগুলো আর এখানে আমি অ্যাড করি নাই। গঠনে যদি যাই, একটা অ্যামাইনো অ্যাসিডকে যদি আমরা ভাগ করি 3টা পার্ট পাবো। একটা হচ্ছে গিয়ে এটার অ্যামাইন গ্রুপ, একটা হচ্ছে গিয়ে পেপটাইড বন্ডটা, আর একটা হচ্ছে গিয়ে সি টার্মিনালের, অর্থাৎ একটা হচ্ছে কি এন টার্মিনালের যেখানে অ্যামাইন গ্রুপটা আছে, আর একটা হচ্ছে কি সি টার্মিনালের যেখানে কার্বক্সিল মূলকটা আছে, এবং একটা হচ্ছে কি পেপটাইড বন্ডটা যেখানে হইল সেই জায়গাটা। এই 3টা জিনিস নিয়ে হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড গঠিত, অর্থাৎ এখানে একটা অ্যামাইনো গ্রুপ থাকবে, অ্যামিন গ্রুপ থাকবে, একটা কার্বক্সিল, এই যে একটা অ্যামিন গ্রুপ থাকবে, একটি কার্বক্সিল গ্রুপ থাকবে, এবং একটি পেপটাইড বন্ধন থাকবে। পেপটাইড বন্ধন কি? পেপটাইড বন্ধন হচ্ছে গিয়ে 2টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যে বন্ধনটা গঠিত হয় সেটাকে পেপটাইড বন্ধন বলে। আর পলিপেপটাইড যখন অনেকগুলো পেপটাইড বন্ধন মানে একটা বিশাল অণুতে অনেকগুলো পেপটাইড বন্ধন থাকবে সেটাকে আমরা পলিপেপটাইড বলতেছি, যেখানে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড থাকবে। সো এই হচ্ছে কি মোটামুটিভাবে প্রোটিনের খুবই বেসিক একটা স্ট্রাকচার। এখানেও হচ্ছে গিয়ে আচ্ছা,
এখানেও কার্বোহাইড্রেটের মতন একটা শ্রেণীবিন্যাস আছে, যে কার্বোহাইড্রেট যেরকম আমরা পড়েছিলাম যে মনোস্যাকারাইড, পলিস্যাকারাইড, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। সো এখানেও আছে যে আমি যদি একটা প্রোটিনকে আদ্র বিশ্লেষণ করে শুধুমাত্র একটাই অ্যামাইনো অ্যাসিড অণু পাই, সেটাকে আমরা বলতেছি মনোপেপটাইড। যদি দুইটা ভিন্ন অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে পাই, সেটাকে আমরা বলতেছি ডাইপেপটাইড। যদি দুইয়ের বেশ তিনটা ভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড পাই, সেটাকে আমরা বলতেছি ট্রাইপেপটাইড, এক্সেট্রা। সো এইভাবে ওইটার নামটাও হয়। এবারে যেটা আসতেছে, প্রোটিনের আরেকটা সঙ্গে এখানে দেওয়া আছে যে এক বা একাধিক পলিপেপটাইড যা ফোল্ডেড হয়ে নির্দিষ্ট 3 ডাইমেনশনাল আকৃতি প্রাপ্ত হয়েছে, সেটাকে আমরা প্রোটিন বলি। কেবলমাত্র ফোল্ডের অবস্থা হলেই প্রোটিন কার্যকরী হয়। এটা অবজেক্টিভের জন্য খুব ইম্পর্টেন্ট একটা লাইন। এখানে কয়েকটা প্রোটিনের এক্সাম্পল দেওয়া আছে। শুধুমাত্র এক ধরনের পলিপেপটাইড দ্বারা গঠিত প্রোটিনকে আমরা বলতেছি লাইসোজাইম। দুই ধরনের এক্সাম্পল লাইসোজাইম। দুই ধরনের পলিপেপটাইডের একটা এক্সাম্পল ইন্টোগ্রিন। 3 পলিপেপটাইডের একটা এক্সাম্পল কোলাজেন। 4টার একটা এক্সাম্পল হিমোগ্লোবিন। আরও অনেক এক্সাম্পল আছে, এখানে জাস্ট একটা করে সবার এক্সাম্পল দিল। দেন আসতেছে প্রকরণ। প্রতিটি জীবদেহে অসংখ্য ধরনের প্রোটিন থাকে। প্রতিটি জীবদেহে যতটি জিনের প্রকাশ ঘটে, ওই দেহে কমপক্ষে তত ধরনের প্রোটিন থাকে। এগুলো আমরা কোষ এবং কোষ বিভাজন সবগুলোতে খুবই ডিটেলসে পড়ে আসছিলাম, যে ডিএনএ, জিন, এগুলোর স্ট্রাকচার, প্রোটিনের এখানে কাজ কি, ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন। সো এইখানে আর ডিটেলস বোঝানোর কোনো দরকার আছে বলে আমার মনে হচ্ছে না। তোমরা প্রিভিয়াস লেকচারগুলো দেখলেই বুঝতে পারবা। প্রকরণে অ্যাকচুয়ালি এগুলোই লেখা আছে যে আমার এই বডিতে যত রকমের জিন আছে ঠিক তত রকমের প্রোটিনও থাকবে, যে কারণে ডিফারেন্সটা হয়ে থাকে। এই প্রোটিনের পার্থক্যটার কারণে এখানে যেটা দেখো, আবার দুটি প্রজাতির মধ্যে যেহেতু জিনগত পার্থক্য থাকে, সেহেতু এদের মধ্যে প্রোটিনের ধর্মগত পার্থক্যও থাকে। একই প্রজাতির দুটি জীবের কিছুটা পার্থক্য থাকতে পারে, কাজেই এক প্রজাতির দুটি জীবের মধ্যে প্রোটিনেরও কাঠামোগত পার্থক্য থাকবে। অর্থাৎ এই যে প্রোটিন স্পিসিস টু স্পিসিস বা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল প্রোটিনের যে পার্থক্যটা, সেটার কারণেই সেটার কারণে প্রকরণটাও তৈরি হচ্ছে। আমি তোমার থেকে আলাদা, তোমরা একজন আরেকজন থেকে আলাদা। আমার বডিতে যে প্রোটিনগুলো আছে সেইগুলো তোমার বডিতে নাও থাকতে পারে, কিছু ডিফারেন্স থাকবেই। কমন কিছু প্রোটিন তো আছেই, বাট জেনেটিক ম্যাটেরিয়ালে কিছু ডিফারেন্স থাকবেই, যেটার জন্য একজন আরেকজন থেকে আলাদা হয়। সংশ্লেষণের স্থান কোষস্থ রাইবোজোমে প্রোটিন সংশ্লেষিত হয়। তারপর আসছে প্রোটিনের কিছু কমন বৈশিষ্ট্য। প্রোটিন কলয়েড প্রকৃতির, অধিকাংশই কেলাসিত। প্রোটিনটা চিন্তা করবা তোমরা যে ডিমের সাদা অংশ দিয়ে। প্রোটিনকে আদ্র বিশ্লেষণ করলে অ্যাসিড, ক্ষার ও এনজাইম সহযোগে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। যেহেতু প্রোটিনে অ্যাসিড অংশ আছে COOH, ক্ষারীয় অংশ আছে NH2টা, এবং এনজাইম সহযোগে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। অ্যামাইনো অ্যাসিড তো সব কিছু মিলে আছে, সো এখানে আমি অ্যাসিডও পাচ্ছি, ক্ষারও পাচ্ছি, সব কিছুই পাচ্ছি। বহুবিধ ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায় প্রোটিনের প্রকৃতির পরিবর্তন ঘটানো যায়। এটা পুরোপুরি ল্যাব ওয়ার্ক। আমি চাইলে তাপ প্রয়োগ, এটা জমাট বাঁধে, তাপ অপসারণ করলে আবার সেটা সরে যায়, এক্সেট্রা এক্সট্রা অনেক কাহিনী আছে। প্রোটিন পানিতে, লৌহ অ্যাসিডে ক্ষার ও মৃদু লবণে দ্রবণীয়, কিন্তু অ্যালকোহল অদ্রবণীয়, যেটা আমরা পড়ে আসছি যে অ্যামাইনো অ্যাসিড অ্যালকোহল অদ্রবণীয়। এটি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন গঠিত। এখানে বোঝানোর কিছু নাই। অ্যাসিড প্রয়োগ করলে প্রোটিন জমাট বেঁধে যায়, অর্থাৎ সিম্পলি মনে করবো যে অ্যাসিডে যেহেতু তাপ উৎপন্ন হয়, তাপ প্রয়োগে যেন ডিমের সাদা অংশ যেরকম সাদা হয়ে যায়, এটাও জমাট বেঁধে যায়। ডিমের সাদা অংশটা প্রোটিন সাধারণত তড়িৎধর্মী ও বাফার দ্রবণ হিসেবে কাজ করে। এইটা বাফারের এই বিষয়টা ডিসকাস করেছিলাম আমি কোন লেকচারে করছিলাম আমার মনে নাই, তোমরা কাইন্ডলি একটু খুঁজলেই পেয়ে যাবা। প্রোটিনের মনোমার অ্যামাইনো অ্যাসিডে ক্ষারীয় গ্রুপ এবং অম্লীয় গ্রুপ থাকে বলে এটি একই সাথে ক্ষারীয় এবং অম্লীয় উভয় ধর্ম প্রকাশ করে। অ্যাকচুয়ালি 7-8 একই জিনিস। বাফার দ্রবণ হিসেবে যেহেতু কাজ করে, তার মানে এখানে ক্ষারীয় অংশ আছে, অম্লীয় অংশ আছে। এর জন্য একে অ্যাম্ফোটেরিক প্রোটিন বলা হয়, অর্থাৎ একই সাথে উভধর্মী প্রোটিন। এখানে ক্ষারীয় অংশও আছে, বেসিক অংশ আছে, বেসিক এবং অ্যাসিডিক দুটো অংশই আছে। সো এই হচ্ছে মোটামুটিভাবে প্রোটিনের কিছু জেনারেল বৈশিষ্ট্য। অর্থাৎ আজকের লেকচারটা এতটুকু পর্যন্তই। সো আমরা যদি শুরু থেকে একটু রিক্যাপ করে এসেছি আমরা আজকের লেকচারে কী পড়লাম। আমরা আজকের লেকচারটা শুরু করেছিলাম পলিস্যাকারাইডের গ্লাইকোজেন দিয়ে, গ্লাইকোজেনের ধর্ম পড়লাম। তারপর আমরা রিডিউসিং এবং নন রিডিউসিং সুগার পড়লাম। তারপরে হেমিসেলুলোজ, কাইটিন, কার্বোহাইড্রেট ডেরিভেটিভস পড়লাম, কার্বোহাইড্রেটের ইম্পর্টেন্স পড়লাম, কিছু কোশ্চেন দিলাম। দেন আমরা অ্যামাইনো অ্যাসিড শুরু করলাম। অ্যামাইনো অ্যাসিডের বিভিন্ন এক্সাম্পল দেখলাম, বৈশিষ্ট্য দেখলাম, টাইপস দেখলাম। তারপরে আমরা প্রোটিনের স্ট্রাকচারটা পড়লাম এবং কিছু বেসিক
বা জেনারেল ক্যারেক্টারিস্টিক্স পড়লাম। সো প্রোটিনের উপর আমি কোনো কোশ্চেন দিচ্ছি না, প্রোটিনটা শেষ করে একবারে প্রশ্নগুলো দিব। সো এই পর্যন্তই আমাদের আজকের লেকচার। আশা করি সবার বুঝতে খুবই সুবিধা হয়েছে, কারণ আজকের লেকচারটা অনেক ইজি। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা নোট ডাউন করে রেখো, আমার সাথে যখন তোমাদের কথা হবে বা এমএসএফ প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা আমাকে কোশ্চেনগুলো করতে পারো। সো আজকে এই পর্যন্তই। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফিজ।